গণভোট কবে? নির্বাচনের আগে নাকি পরে, নাকি নির্বাচনের সাথেই? আলোচনায় আছে জুলাই সনদের বাস্তবতা, সেই সঙ্গে আলোচনায় আছে আরো নানা কিছু। পিয়ার পদ্ধতিতে নির্বাচন নাকি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন, এরকম হাজারো জটিল সমীকরণের কোনটা মিলবে আর কোনটাই বা শেষ পর্যন্ত থেকে যাবে অবহেলায়, এমন নানা প্রশ্ন নিয়ে আজকে আমরা সাজিয়েছি মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকে আমাদের আলোচনার বিষয় মত দ্বিমতের রাজনীতি। এই মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি যেসব দলগুলো আছে তাদেরই, আবার দ্বিমত পোষণ করার স্বাধীনতাটাও তাদেরই। জনগণের আসলে কি শুনতে হলে দেখতে হবে। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই, সৈয়দ আব্দুল্লাহ, তরুণ রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকেও স্বাগত আজকের অনুষ্ঠানে। এছাড়া আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হবেন। যেহেতু আমরা আজকে আমাদের আলোচনার বিষয় সাজিয়েছি মত দ্বিমতের রাজনীতি, প্রথমেই একটু সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে আসতে চাই। গণভোটের বিষয়ে অনেকগুলো রাজনৈতিক দল একমত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক হয়েছে সেখানে, এবং গণভোট জামায়াত ইসলাম চেয়েছে নির্বাচনের আগে এবং সেটি নভেম্বর ডিসেম্বর সেই সময় হলে ভালো হয় তারা বলেছেন। বিএনপি বলেছে নির্বাচনের সাথেই হতে পারে, যেন একসাথে আসলে নির্বাচনের নতুন নির্বাচিত সরকার এবং আসলে এই গণভোটের বিষয়টি এই দুটো একসঙ্গে সমাধান করা যায়। এছাড়া এক একটি রাজনৈতিক দল এক একভাবে তাদের অবস্থান নিয়েছে। শেষ অবস্থানটা আসলে কি হবে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আমার সম্মানিত সহ-আলোচক যারা আছেন এবং আপনাদের চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং আপনাদের এই টক শোতে এসেই আমি সপ্তাহখানেক আগে এসে একটা ব্যাপার খুব ক্লিয়ারলি বলে গিয়েছিলাম যে আমি ততটা নৈরাশ্যবাদী না যতটা নৈরাশ্যবাদীরা চারদিকে হাউকাউ শুরু করেছে যে কোনো কিছুই হইল না, জুলাই সনদ হইল না, হ্যান হবে না, ত্যান হবে না। আমি বলেছিলাম যে এই ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণ আশাবাদী যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার মতো মানসিকতাটা রাখছে এবং একই সাথে সরকারের ঐকমত্য কমিশনও আপাত দৃষ্টিতে খুব বেশি ডানে বামে যায় নাই, তারাও কিন্তু তাদের অবস্থানে মোটামুটি দারুণভাবেই কাজগুলো মানে ফর্মুলেট করার জন্য এগিয়ে যাচ্ছে। কিছু ডিবেট কিছু জায়গা ছিল যে এনফোর্সমেন্ট মেকানিজমটা কোন দিকে আগাবে। যেমন আজকের দিনে খুবই চমৎকার একটা আলোচনা হয়েছে। আমি কিছুক্ষণ পরপরেই অনেক সময় যেটা হয় যে ক্রিকেট খেলার আপডেট নেওয়ার জন্য যখন আমরা মাঝে মাঝে চেক করি, আজকে সারা দিনও আমি এটা নিয়ে কিছুক্ষণ পর পর এই আপডেটটা একটু আজকে মনে হয় যারা রাজনীতির খবর রাখে তারা সবাই কিছুক্ষণ পর পর এই বিষয়টা কারণ ব্যাপারটা যেটা হয়েছে আজকে চমৎকার কিছু জায়গায় চলে এসেছে। এই যে গণভোটের যে ব্যাপারে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়াতে গণভোটের এই মেকানিজমটা কি রকম হতে পারে এই ব্যাপারে কিন্তু একটা বড় ধরনের ঐকমত্যের জায়গাতে চলে এসেছে। সেই জায়গাতে এসে এখন যদি ধরেন যে মেজর পার্টিদের যদি কথা বলি, আমি ধরেন যে বিএনপি যেটা বলছে যে জাতীয় নির্বাচন যেদিন হবে একই দিনেই সেটা হতে পারে। জামায়াত ইসলামী যেটা বলছেন, আজাদ সাহেব যেটা বললেন আর কি, যে নভেম্বর বা ডিসেম্বরে হয়ে যেতে পারে, আমরাও বাঁচি সবাই বাঁচুক। কিন্তু এই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় বিভিন্ন ধরনের আর্গুমেন্ট আছে। জাস্ট একটা আর্গুমেন্ট নিয়ে আমি একটা কথা বলি। আসলে আমাদের বর্তমানে দেশের যে এক্সিস্টিং কনস্টিটিউশনটা আছে অ্যাজ অফ টুডে, সেই জায়গাতে গণভোট হতে আর কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। শেখ হাসিনা যেটা করেছিল গণভোটটাকে তুলে দিয়েছিল, গণভোটটাকে তারা তুলে দিয়েছিল, কিন্তু 15 অ্যামেন্ডমেন্টের যে রায়টা হয়েছে গত বছরের ডিসেম্বরে, 15 অ্যামেন্ডমেন্টের রায়টা হওয়ার পরে ওই জায়গায় দেখবেন 15 অ্যামেন্ডমেন্টের অনেক বেশ কিছু অংশ আংশিক কিন্তু এই ব্যাপারটা অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি একটু আপনাকে থামাতে চাইছি। আমাদের সঙ্গে মাত্র স্টুডিওতে যুক্ত হয়েছেন নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক এনসিপি। আপনাকেও স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হবার জন্য। জি, আমরা সৈয়দ আব্দুল্লাহ, আমি ঠিক যে কথাটা বলছিলাম যে শেখ হাসিনা এসে গণভোটের বিধানটাকে তুলে দিয়ে গিয়েছিল এবং সেটা খুব বড় বাজে রকমের একটা ব্যাপার ঘটে গিয়েছিল। তো 15 অ্যামেন্ডমেন্ট যেটা, এটা কিন্তু আংশিক অবৈধ ঘোষণা করা হয়ে গেছে 15 অ্যামেন্ডমেন্টের রায়ের মাধ্যমে। বদিউল আলম মজুমদার সাহেব ছিলেন, তিনি এটা প্রথমত রিড করেছিলেন, পরবর্তীতে আরো অনেকেই যুক্ত হন। আমিও সৌভাগ্যক্রমে মানে দেশের নাগরিকদের পক্ষ থেকে ইন্টারভেনর হিসেবে আমিও এই মামলাতে যুক্ত হয়েছিলাম। এটা রায়টা যখন হয়ে গেল দেখবেন যে অনেক কিছু যেগুলো ঝামেলা যুক্ত ছিল ওইগুলো বাতিল হয়ে গেছে। গণভোটের বিধান আবার পুনরায় বাংলাদেশে কিন্তু চালু হয়ে গেছে ওই রায়টার মাধ্যমে। তাহলে গণভোটটা আসলে কোন সময় হলে ভালো হবে? নির্বাচনের আগে পরে নাকি গণভোটটা করার জন্য আমাদের আর সংবিধান সংশোধনের নতুন করে দরকার নাই, অলরেডি সেটা আছে।
এটা যদি হয়, আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে আপনি একটা গণভোটের মতো বড় আয়োজন, গণভোট কিন্তু অনেক বড় একটা আয়োজন, সারা দেশব্যাপী করতে হবে, কিন্তু আপনি একটা গণভোট করবেন, আবার জাতীয় নির্বাচন করবেন, আপনার মাথায় রাখতে হবে যে এই গভর্নমেন্টের ক্যাপাসিটি ততটা আছে কিনা। যদি এরকম না থাকে তাহলে সেটা ন্যাশনাল ইলেকশন তো আবার করতেই হচ্ছে সারা দেশব্যাপী, ওই দিনে একই সাথে গণভোটটাও করে নেওয়া যাইতেই পারে। আমরা যদি জটিলতা খুঁজতে চাই, ঘন 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 আমরা অনেক জটিলতার দিকে ড্রাইভ করতে পারি। রাদার আমরা যদি ফোকাসটা রাখি যে ন্যাশনাল ইলেকশন অ্যাজ ইট ইজ ডেটে হবে, এনফোর্স মেকানিজম যেটা, সেটা তো গণভোটটা একই দিনেও হইতে পারে, এর ভিতর তো আর এত কোনো জটিলতার কোনো দরকার নাই। আমাদের টার্গেট যদি এটাই থাকে যে জুলাই সনদ বাস্তবায়নের দিকে, তাহলে তো একই দিনেও যদি দুইটা হয়ে যায় আমি তেমন কোনো সমস্যা দেখি না। জি ধন্যবাদ। আমি একটু শাইফতেখার তারিক আপনার কাছে আসতে চাই যে আসলে গণভোটের যে দাবি করা হয়েছে এবং বেশিরভাগ রাজনৈতিক দলই আসলে তাতে একমত, কিন্তু আসলে গণভোটটা হবে কখন? নির্বাচনের আগে, নির্বাচনের পরে, নাকি নির্বাচনের সময়? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে? ধন্যবাদ আপনাকে। আমার সাথে যে দুজন আলোচক রয়েছেন তাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সেই সমস্ত দর্শকদেরকেও হৃদয়ের গভীর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই আজকে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের, যে দাবিগুলো আমরা বলে আসছিলাম এবং যে দাবিগুলি নিয়ে রাজপথে গিয়েছিলাম, আজকে মনে হচ্ছে যে সেই দাবিগুলো কিছুটা হলেও বাস্তবায়নের পথে। এবং ধন্যবাদ জানাচ্ছি রাজনৈতিক দল বিএনপিকে, যারা আমাদের এই দাবিগুলোকে প্রথমে অগ্রাহ্য করলেও শেষে এসে জনতার এবং আমাদের এই দাবিগুলোকে অনুধাবন করতে পেরে। সম্ভবত এটাই রাজনৈতিক সৌন্দর্য, যে আসলে একটি রাজনৈতিক দলকে আরেকটা রাজনৈতিক দল সমীহ করবে, তাদের সিদ্ধান্ত বা তাদের চাওয়াগুলোকে আসলে তারা প্রাধান্য দেবে। এটাই আমরা চেয়েছিলাম এবং এটাই মানুষ চায়, যে যেটা যৌক্তিক, যেটা গ্রহণযোগ্য সেটাকে আমরা মেনে নেব। আমরা শুধু মানে নিজেদের জয় পরাজয় বিবেচনা করে আমরা ঠিক আছে, আমরা একটু গণভোটে ফিরি। আমি গণভোটের ব্যাপারে আপনি যেটা বলেছেন, আবার পূর্ববর্তী আলোচক যে কথাটা বলেছেন যে এই সরকারের আসলে এত ক্যাপাসিটি আছে কিনা, আমাদেরও তো সন্দেহটা ওই জায়গায় যে ক্যাপাসিটি আছে কিনা। যেহেতু ক্যাপাসিটি আছে কিনা এটা যাচাই করা প্রয়োজন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনটা আগে হলে ভালো হয়। সরকারের দুর্বলতাগুলো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, আমরা অনেক কিছু বুঝতে পারবো যে মূল নির্বাচনে সরকারের কোন কোন জায়গায় ঘাটতি আছে, সেই ঘাটতির জায়গাগুলো আমরা সকলে মিলে পূরণ করতে পারবো। অতএব আমার খেয়াল গণভোটটা আগে হলে ভালো হয়। কিন্তু এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন আছে, সেটি হলো যে যদি আপনি সরকারের দুর্বলতা আপনি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে বলছেন, ঠিক একইভাবে ফ্যাসিস্ট সরকার তারাও কিন্তু আসলে সেই নির্বাচনটাকে পর্যবেক্ষণ করবে এবং তারাও সরকারের দুর্বলতাগুলো জানবে এবং তারাও আসলে কি সেই সুযোগটা নেয়ার চেষ্টা করবে কিনা। না, এটা তো একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। মানে একটা নির্বাচন অ্যারেঞ্জ করতে গিয়ে আমাদের অনেক কিছু অপ্রস্তুত অবস্থায় আছে। বিশেষ করে আমরা সবাই জানি যে প্রশাসনের বিষয়, তারপরে পুলিশ প্রশাসন বিশেষ করে একটু অপ্রস্তুত অবস্থায় আছে। এই গণভোটটা হয়ে গেলে মূল নির্বাচনের জন্য তারা আরও ব্যাপকভাবে প্রস্তুতি নিতে পারবে। এবং আমরা যেটা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচন কালিমালিপ্ত হবে না। এখন কেউ নির্বাচন ঢেকে রাখতে পারবে না, নির্বাচনে কারচুপি করে কেউ পার পেয়ে যাবে, এটা ভাবাটা ভুল। অতএব ওই আশাও নিশ্চয়ই কেউ করছে না, দুরাশাও নিশ্চয়ই কেউ করছে না। অতএব আমরা চাই নির্বাচনটা ভালো হোক। দুইটা একত্রে হলে এখানে অনেকগুলি জটিলতা দেখা দিতে পারে। এখানে গণভোটের জন্য আলাদা একটা ব্যালট করতে হবে, তারপর প্রার্থী নির্বাচনের জন্য আলাদা ব্যালট করতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিভাবে করবে এবং আমাদের মূল নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে এটাও তো এখনো পর্যন্ত নিশ্চিত না। অতএব আমরা তো এখনও সেই দাবিতে আছি এবং আশা করছি বিএনপি অন্যান্য দাবির মতো এটাকেও শেষ পর্যন্ত অনুধাবন করতে পারবে। ধন্যবাদ তারিক ভাই। আমি একটু নাভিদ নওরোজ আপনার কাছ থেকে একটু শুনতে চাই, গণভোটটা আসলে কোন সময় হবে? প্রথম কথা হচ্ছে যে গণভোট আমাদের দাবি নয়। এনসিপির সবসময় দাবি ছিল গণপরিষদ, আমরা একটি নতুন সংবিধান চাই। এই দাবির ভিত্তি হচ্ছে যে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে চাই। সেই কারণেই কিন্তু আসলে একটা নতুন সংবিধানের কথা, এবং নতুন সংবিধান হতে হলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ একটা অ্যাসেম্বলি থাকতে হবে, যেটি শুধুমাত্র গণপরিষদের পক্ষেই সম্ভব। আজকে যে আলোচনাটি হলো, আমাদের সবাইকে তো আসলে রাজনৈতিক জায়গা থেকে কিছুটা ছাড় দিয়ে আমাদের বাংলাদেশের জন্য আমাদের সবাই কিছুটা ছাড় দিয়ে একটা জায়গায় আসতে হয়, এবং সেই জায়গা থেকে অন্যান্য দলও
যথেষ্ট চেষ্টা করছে। আমরা আজকে সবার মধ্যে সদিচ্ছা দেখতে পেয়েছি এবং আমাদের দল থেকেও কিন্তু আমরা যথেষ্ট চেষ্টাটা করছি যে একটা মাঝামাঝি জায়গায় আসার জন্য। তো সেই কারণে আমরা সবসময় বলে এসেছি যে আগামী গণভোট বা গণপরিষদ নিয়ে যেহেতু অনেক দলের একটা ইতস্তত বোধ আছে এবং অনেকেই এটার পক্ষে নেই, তা আমরা সবসময় চেয়েছি যে যেহেতু ঠিক আছে সংবিধান সংশোধন যেহেতু আপনারা চাচ্ছেন যে আগামী সরকার করবে, আগামী সংসদ করবে, তাহলে কেন না আগামী সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হোক, সংবিধান নতুন সংবিধান প্রণয়নের ক্ষমতা। সেই সূত্র ধরে যদি বলতে হয় তাহলে আমরা একই সাথে নির্বাচনের সাথেই যে সংসদ নির্বাচন হবে সেদিনই যদি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য গণভোট আয়োজন করা হয়, একই সাথে জনগণ সেটিতে ভোট দিবে এবং আগামী পার্লামেন্টকে আমরা একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে চাচ্ছি, যেই কারণে অথবা একটি স্পেশাল পাওয়ার দিতে চাচ্ছি, যেই কারণে তারা যেই সংবিধানের যে মৌলিক কাঠামোগুলো সংশোধনীতে চেঞ্জ করা যায় না, এই ধরনের একটা প্রচলন আমরা দেখে এসেছি, আইনও আমরা দেখে এসেছি, এটি যেন আর না থাকে। মূলত আগামী পার্লামেন্ট একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্ট বডি হিসেবে কাজ করবে, তার একটা স্পেশাল পাওয়ার থাকবে যারা হচ্ছে কি জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো উঠে এসেছে সেগুলোকে সংবিধানে নিয়ে আসবে। তার মানে আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা একই রাজনৈতিক দল আসলে এত বড় বা এত বিশাল ক্ষমতার অধিকারী কেন হবে যে তারা আসলে সংবিধান পরিবর্তনের মতো একটা স্পেশাল পাওয়ার নিয়ে তারা সংসদে যাবে? এটা কি আপনারা ভেবে দেখেছেন? আমরা তো একটি দলের কথা তো আসলে বলছি না। সংসদে কারা যাবে? যাদেরকে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। এবং যদি গণভোটের মাধ্যমে জনগণ রায় দেয় যে জুলাই সনদকে আপনার বাস্তবায়ন করতেই হবে এবং এটির আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, তখন যেই দলই ক্ষমতায় যাক না কেন তাকে তো জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হচ্ছে এবং জনগণের ম্যান্ডেট তো বাস্তবায়ন করতে হবে। তার কিন্তু তখন এই জুলাই সনদ থেকে আর সরে আসার সেই সুযোগটা আশা করি থাকবে না। জি, ধন্যবাদ। আমরা এবারে আবারও একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে ফিরতে চাই। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে যে জুলাই সনদ যেটি প্রায় বাস্তবায়নের পথে বলা যায়, সেখানে যদিও বলা হচ্ছে যে সংস্কার কমিশন 15 তারিখের ভিতরে আসলে এটা শেষ করতে চায়। রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন আবার নতুন করে মতানৈক্যের একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেটি হলো আসলে গণভোটটা কবে হবে, আগে হবে না পরে হবে। এছাড়াও যেমন এনসিপি বললো যে আসলে তারা গণভোটের তেমন পক্ষে নয়, তারা গণপরিষদ নির্বাচনের তারা পক্ষে ছিল, যদিও সেখানে একটা স্পেশাল পাওয়ারের কথা তারা বলেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা আসলে কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে কিনা। তো এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই। ধন্যবাদ। দেখেন, আমরা তিনজন মানুষ এই জায়গাতে বসে আছি, তিনজনের মতামত তিন ক্যাটাগরির। এই জন্যই আজকে আমরা আসলে বিষয়টা দিয়েছি মধ্যমতের সাথে। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। দেখেন, আমি যেটা চাচ্ছি যে ঠিক আছে গণভোট যদি হইতেই হয় একই দিনেই হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি উনি চাচ্ছেন যে আগে গণভোট হয়ে যাওয়া দরকার, তারপরে ন্যাশনাল ইলেকশন হোক, এবং এনসিপির যিনি প্রতিনিধি আছেন উনি বলছেন যেটা যে এই গণভোটের দরকারই নেই, তার একটা গণপরিষদ ইলেকশন চাই। এটা তাদের একদম টপ টু বটম দাবিটা এইরকমই কিন্তু ছিল। এখন সামনে একটা ব্যাপার আমাদের মাথায় রাখাটা দরকার, আমাদের সাউথ এশিয়ান বাস্তবতাটাকে আমরা উপলব্ধি করতে পারছি কিনা। দেখেন, অনেক মানুষের অনেক চাওয়া পাওয়া থাকতেই পারে। নেপালের উদাহরণটা আমি বারবার করে এই জন্যই দেই কারণ আমাদের প্রতিবেশী একটা দেশ এবং আমাদের আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি মিলে যায়। নেপাল রাজতন্ত্র থেকে বের হয়ে নেপালও কিন্তু গণতন্ত্রের দিকে আগাচ্ছিল এবং তারাও ব্যাপক সংস্কার প্রস্তাব নিয়ে সংবিধানে বিশাল চেঞ্জ করে ফেলবে এই অভিপ্রায় নিয়ে তারা অনেক দূর এগিয়ে যাওয়ার পরিকল্পনাটা করছিল। মাই কোশ্চেন ইজ দ্যাট নেপাল কেন ব্যর্থ হইল? তাদের তো সংস্কারবাদী মননের কোনো অভাব ছিল না, তারা অনেক বেশি সংস্কার দাগানোর চেষ্টা করছিল। এই জন্য আমি বলি টু মাস এক্সপেরিমেন্টাল হওয়া এই দেশগুলোর জন্য অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হইতে পারে। হয়তো ইন্টেনশনে কোনো ঘাপলা নাই, আমরা যদি এটা মনেও করি যে ইন্টেনশনটা হলো ঠিক আছে, এইভাবে নতুন ভাবে আমরা গড়ে তুলবো, কিন্তু অনেক সময় ইন্টেনশনটা ভালো থাকলেও প্রক্রিয়ার যে প্রসেসটা, সেই প্রসেসটা আগানোর জন্য যদি কোনো ধরনের হিতে বিপরীত হয়ে যায়, এই এক্সপেরিমেন্টের কুফল ভোগ করবে কারা? পার্টিকুলার কোনো দল নাকি দেশের জনগণ সবাই? এই জায়গাতে দেখেন একটা বড় আর্গুমেন্ট আসে, রাজনীতিবিদদেরকে আমরা কেন বিশ্বাস করব? জনগণ কিন্তু অনেকবার, যেহেতু অতীতে অনেকবার প্রতারিত হয়েছে, একটা খুবই কমন একটা কোশ্চেন, আই থিঙ্ক এটা একটা ফেয়ার কোশ্চেন, যে রাজনীতিবিদরা আজকে একটা কথা বলে গেল যে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো, এই প্রতিজ্ঞাটা দেওয়া হয়েছিল কিন্তু সেটা খাওয়ানো আদতে হয় নাই, সে এই ধরনের বিভ্রান্তি হবে, তারপর মানুষ বলবে এটা তো পলিটিক্যাল রেটরিক ছিল, আমরা তো সিরিয়াসলি মিন করে বলি নাই। এই জন্য জনগণের যেহেতু প্রতারিত হওয়ার নজির আছে, এই জন্য জুলাই সনদে কি থাকবে না থাকবে যদি এটা বাস্তবায়ন না করে অনেক ধরনের প্রশ্নটা থেকেই যায়। কিন্তু সবসময় একটা কথা বলি, রাজনীতিতে শেষ বলে কি কোনো কথা আছে?
লেটস সে কেউ বললো যে আমরা সংবিধান চেঞ্জ করে এমন একটা সংবিধান বানাবো যেটা কেউ চেঞ্জ করতে পারবে না, আওয়ামী লীগ যদি ফেরত আসে তাইলে আর কোনো বিচার করতে পারবে না, অমুক তমুক কিছু হবে না। আমার প্রশ্নের উত্তরটা হইল, ধরেন কোশ্চিনকালেও যদি ওরা ব্যাক আসে কোনোদিন, আসার পরে যদি বিচার করতে চায়, ওরা কি আইন আদালতের ধার ধারবে, নাকি ওরা যা করতে চায় আগে জোর জবরদস্তিমূলক ভাবে পলিটিক্যাল মাসল পাওয়ার ব্যবহার করে সেটা করবে? উত্তর হইল 2 নাম্বারটা, তারা আইন কানুনের ধার ধারবে না। এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশকে যদি আপনার ইকোনমিক্যালি, যদি আপনার যেটা করতে হয় ইকোনমিক সাইডটা যদি স্টেবল করতে হয়, একই সাথে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেটা, এই সরকার তো অনেক ক্ষেত্রে যেটা করে বিবৃতি প্রদানমূলক সরকার। দেখবেন কোনো কিছু হয় সরকার নিন্দা প্রস্তাব করে আর সরকার বিবৃতি দেয়, এর বাইরে সরকার কোনো পদক্ষেপ নেয় না। সো এই টাইপের ক্যাপাসিটির একটা সরকারকে নিয়ে আমরা যদি অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে যাই, এমনও হইতে পারে সামনের দিনে একটা লম্বা সময়ের জন্য একটা আনস্টেবল বাংলাদেশ হয়ে উঠতেই পারে। আমি সঞ্চালকের অনুমতি নিয়ে মানে আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছি যে মানে এক্সপেরিমেন্ট বলতে আসলে আপনি কোনটাকে বোঝাচ্ছেন? অনেক ধরনের এক্সপেরিমেন্ট, যেমন পিআর এর মতো একটা পদ্ধতি, আপনার দলের কথা আমি বলছি না, যেমন পিআর এর মতো একটা পিওরলি অযৌক্তিক একটা দাবি দেওয়া নিয়ে রাস্তায় যেভাবে নামা হচ্ছে, বলা হচ্ছে শুধু এটাই না, উচ্চ কক্ষে পিআরটাকে কি আপনি অযৌক্তিক বলবেন? উচ্চ কক্ষের কথা আমি একবারও বলিনি। এক্সিস্টিং যে কক্ষটা আছে যেটাতে ন্যাশনাল ইলেকশন হচ্ছে, অ্যাজ অফ নাও যে কক্ষটা আছে, আমরা যদি নিম্ন কক্ষ বলে নিম্ন কক্ষ, না আমরা তো আজকে জুলাই সনদে আলাপটা করছি। জুলাই সনদে কিন্তু নিম্ন কক্ষে পিআর এর কথাই নেই, জুলাই সনদের প্রস্তাবনাতে আছে উচ্চ কক্ষে। আমি কেন বলছি এবং এক্সপেরিমেন্টের না কথা, ওনার প্রশ্নটা কিন্তু ছিল যে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য কিন্তু গণভোটটা কিসের জন্য আমরা করছি? নাবিদ ভাই, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যদি জন্য আবার দেখেন এইবার, মানে আমি বলতে চাচ্ছি জুলাই সনদের আইনি ভিত্তি তো মানে এক্সপেরিমেন্ট না একদমই। জুলাই সনদের আইনি ভিত্তি যে এক্সপেরিমেন্টাল না, এই ব্যাপারে আমরা আগেই কথা বলেছি। গণভোটটা কিভাবে হবে ওই প্রক্রিয়া নিয়ে আলাপ হইতে পারে, কিন্তু এটা যখন আমরা সামগ্রিকভাবে কথা বলছি, আপনি যখন বলছেন যে টু মাস এক্সপেরিমেন্ট কোথায় কোথায় হইতে পারে, মূল প্রপোজিশনেই যে জায়গাতে ছিল না সেই জায়গাতে তো এমন হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে সেটাকে আমরা নিন্দা জানিয়েছি, সেটাকে আমরা সবসময় নিন্দা জানিয়েছি। ওকে অলরাইট, এই জন্যই আমি ব্যাপারটা বলছি যে এইসব আমি একটু আপনাকে বলতে চাই যে সাইদ আব্দুল্লাহ, যে উচ্চ কক্ষে পিআর এর ব্যাপারে এনসিপি একমত ছিল, কিন্তু নিম্ন পক্ষে আমি এই জন্য তাকে প্রথমে ক্লিয়ার করেছি এটা এনসিপির দাবি না, কিন্তু অনেক জায়গায় যে এক্সপেরিমেন্টাল কিন্তু অনেক দাবি দেওয়া আসছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো বেশ কয়েকটি দল তারা আসলে নিম্ন কক্ষ পিআর পদ্ধতি, আপনি চাইলে এই প্রশ্নটি জুলাই সনদেও নেই এবং গণভোটও তাহলে সেটা আসছে না অটোমেটিক্যালি। এইজন্যই বলছি যে অনেক জায়গায় এমন অনেক এক্সপেরিমেন্টের আলাপ দিয়ে মাঠটাকে এমন করা হচ্ছে যে জায়গায় ঐক্যমত্যে পৌঁছানোর জন্য এগুলো একটা বড় বাধা তৈরি করবে। এটাই ছিল আমার কথা, আপনি কি একমত? একমত। সাইদ আব্দুল্লাহ, আমরা একটু শায়েখ তারিক আপনার কথা শুনি। আমার প্রশ্ন একই, যেহেতু সাইদ আব্দুল্লাহ এক্সপেরিমেন্টের কথা বলেছে, যে আসলে এই সরকারকে নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্টের জায়গা নেই, বা এক্সপেরিমেন্ট করতে যাওয়াটা খুব রিস্কি বা খুব ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে আসলে আপনি কি বলবেন? একটা মিনিট, জাস্ট আমি একটু আমার স্ট্যান্ডটা ক্লিয়ার করি। অনেক জায়গায় সংস্কারের জন্য ঐক্যমত হয়েছে, আরো কিছু কিছু জায়গায় ছাড় দেওয়ারও কিছু কিছু জায়গা আছে। একদমই এক্সপেরিমেন্ট করা যাবে না আমি কিন্তু এটা বলি না, আমি বলেছি টু মাস এক্সপেরিমেন্টাল হওয়া যাবে না, সেটা হিতে বিপরীত হতে পারে। টু মাস এক্সপেরিমেন্টটা আসলে কোথায়, মানে ওই যে একটা উদাহরণ মানে সমস্যা হলো কি, আমি বলি, যেখানে আমার প্রয়োজন নাই সেটা হচ্ছে টু মাচ, আর যেখানে আমার সুবিধা সেখানে হচ্ছে এটা প্রয়োজন। এটা কি সব রাজনৈতিক দলের জন্য? এটা অধিকাংশ রাজনৈতিক দলের জন্যই আমার মনে হয় যে এটা প্রযোজ্য। কেন বলছি এই কথাটা? দেখেন, সংস্কারে তো আমরা অনেক বিষয় এনেছি, কিন্তু সংস্কারের মূল প্রাণ ছিল যে আমাদের নির্বাচনী ব্যবস্থার সংস্কার। কারণ আপনার 14টি ইলেকশন হয়েছে, ইলেকশন তো ছিল, তারপর আবার 5 বছর পরে আবার ইলেকশন হয়েছে, তারপর আবার ইলেকশন হয়েছে, ইলেকশন তো ছিল, কিন্তু সেই ইলেকশনে আমরা কেন মানে জনগণের প্রতিনিধি পেলাম? আপনারা তো প্রতিবারই ইলেকশনে পার্টিসিপেট করেছেন। একদম চমৎকার বলেছেন। এবং এই যে করেছেন আপনি রাজনীতি যে ইলেকশনগুলোকে জনগণ প্রত্যাখ্যান করলো, ইসলামী আন্দোলন প্রতিটি ঠিক বলেছেন আপনি, 300 আসনে প্রার্থী দিয়ে বরং বৈধতা দিয়েছেন আপনারা। একদম কারেক্ট বলেছেন উনি যে কথাটা বলেছেন ওনার। আমি আপনাকে আমি একটু বিনয়ের সাথে বলি, আপনি রাজনীতি করার আগে ইতিহাসটা ভালো করে জেনে নিতে হবে। 14 ইলেকশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই। আচ্ছা, 18 নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, তাদের কারণে বাধ্য হয়ে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এবং সর্বপ্রথম বেলা 11টায় আমরা আনুষ্ঠানিকভাবে সেই নির্বাচনকে একটা লোক দেখানো নির্বাচন বলে প্রত্যাখ্যান করে আমরা নির্বাচন থেকে বের হয়ে এসেছি।
এবং 24-এর ইলেকশনে আমরা অংশগ্রহণ করি নাই। আপনি যে তথ্যটা এই একটা জাতীয় প্রচার মাধ্যমে আপনি দিলেন, আপনি একেবারে সম্পূর্ণ না জেনে দিয়েছেন। আমার মনে হয় এই বিষয়ে আরেকটু করলে আপনি নিশ্চিত হতে পারবেন। এমন অনেক ইলেকশন ছিল না, আমি তার কথা বলছি। আমি শেষ করি, আমার কথার সময়ে যদি আপনি বলেন তাহলে আমি কথা বলতে পারবো। আপনি হয়তো যেটা বলতে চাইবেন এর চাইতে 10টা যুক্তি আপনার সামনে উপস্থাপন করতে পারবো। না, ওই ইলেকশন পার্টিসিপেশন নিয়ে আমি ইলেকশনে পার্টিসিপেট, আপনি স্থানীয় নির্বাচন, বিএনপি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো এই দুইটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা চায় সমস্ত রাজনৈতিক দল তাদের পাকনার নিচে থাকুক। না, দুঃখিত, আপনার সাথে আমার মতামত। আপনি দুঃখ প্রকাশ করে তো লাভ নাই। পাকনার নিচে না থাকলেই সে মনে করে যে সে বোধহয় ওর না হয় ওর। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুস্পষ্টভাবে নিজের অবস্থান সব সময় আলাদা জায়গায় অবস্থান করেছে। নো আওয়ামী লীগ, নো বিএনপি। আমরা আওয়ামী লীগের পক্ষেও কখনো যাইনি, আমরা বিএনপির পক্ষেও কখনো যাইনি। কেননা আমরা দেখেছি দুইটা দল হলেও কিছু কিছু পার্থক্য থাকলেও মূলত রাজনীতির জায়গায় তাদের চারিত্রিক আপনারা আওয়ামী লীগের পক্ষেও যাননি, বিএনপির পক্ষেও যাননি, কিন্তু আপনারা জামাতের সাথে যুগপত আন্দোলনে আছেন বা জামাত ইসলাম যে এই সময়ে আমরা এই সময়ে আছি এবং কোনো জোটে আমরা যাইনি। কেন যাইনি? যে আমরা আমাদের রাজনীতি করতে চাই। হ্যাঁ, আমরা একটা সামগ্রিক বিষয়ে যেহেতু একমত হয়েছে, আমরা নির্বাচনী সমঝোতা পর্যন্ত যেতে পারি, এতটুকুই। তো আপনি যে প্রশ্নটি করেছিলেন, যে আপনার প্রশ্নটা ছিল হচ্ছে কোন বিষয়টা, আরেকবার যদি একটু আমাকে ধরিয়ে দেন, আমি ওইটা উত্তর দেওয়া হয়নি। আচ্ছা, আমরা এই প্রশ্নের উত্তরটা নিব। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই মত দ্বিমতের যে রাজনীতি, সেই রাজনীতির বাকি অংশ কিন্তু চলতে থাকবে। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে ফিরছে একটু পর। বিরতির পর স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি একটু সাহেব থেকে তারিখ, আপনি ওই সময় শেষ করতে পারেননি। জি, আমি একটু বলি যে আসলে এক্সপেরিমেন্ট, অনেক বেশি এক্সপেরিমেন্ট করা বিপজ্জনক। আমার ভাই এই প্রসঙ্গটি তুলেছেন, ঠিক আছে, আমি ওনার সাথে দ্বিমত করব না। তবে আমাদের প্রায়োরিটি তো আগে নিশ্চিত করতে হবে যে কোনটা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আমাদের কাছে, মানে আমার কাছে, আমার সংগঠনের কাছে, আমার আন্দোলনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন ব্যবস্থাটার মধ্যে যদি পরিবর্তন না আসে, ফেসিবাদ আবারও বিভিন্ন রূপে ফিরে আসবে, বারবার ফিরে আসবে। এখন আমরা যে কথাটি বলতে চেয়েছি, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট অবমূল্যায়িত হয়। সংখ্যাগরিষ্ঠ, আপনি প্রত্যেকটা নির্বাচনের পিআরের মাধ্যমে যেন সেটা না হয়, যেন এবং কেউ ক্ষমতায় গিয়ে সকল ক্ষমতার মালিক বনে না যায়, একটা ভারসাম্য থাকে। জি, ধন্যবাদ। সায়েদ আব্দুল্লাহ, একটু আপনার কাছে আসি। একটু বলবেন যে বিএনপিকে মাঠে তেমন প্রচারণায় দেখা যাচ্ছে না। পুজোর সময় আমরা দেখতে পেলাম যে কিছু নেতাকর্মীরা যার যার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, তবে প্রার্থিতাও খুব একটা চূড়ান্ত হয়নি। জামাত ইসলামের প্রার্থিতা প্রায় 298টা আসনে চূড়ান্ত হয়েছে এবং তার পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক কর্মীরা এরই ভেতরে যারা নির্বাচন করবেন তারা মাঠে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং এনসিপির জুলাই পদযাত্রা হয়েছে এবং তারা উঠান বৈঠক সহ নানাবিধ কর্মকাণ্ডে তারা জড়িত আছেন। তাহলে কি বিএনপি এই ক্ষেত্রে নির্বাচনে মাঠের রাজনীতিতে পিছিয়ে পড়ছে? আপনার প্রশ্নটার দুইটা ফেজ যদি আমরা চিন্তা করি, বিএনপি সোফার ট্রেডিশনাল পথে আছে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যদি একই সাথে যুক্ত করি যে বিএনপিরও আসলে ভোটের মাঠের রাজনীতিতে পুরোপুরি নেমে যাওয়া উচিত। কারণ অনেক জায়গায় যেটা হচ্ছে, দেখেন, এমন কিছু নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে, টেবিলে দেখবেন সরগরম আলোচনা হচ্ছে যে পিআর চাই কি চাই না, হ্যান চাই কি চাই না, কিন্তু এটা করতে গিয়ে যেমন ধরেন আরেকটা দল, জামাত ইসলামীর দল, মানে ভাইদের সাথে জোটবদ্ধ, মানে আন্দোলনের টোন একই জায়গায় এসে যুগপথ আন্দোলনে যারা আছেন, সো তারা একইভাবে যেভাবে বলছেন, দেখেন অনেক জায়গাতে তারা পিআর না হলে ইলেকশনই করবে না, ইলেকশন হইতে দিবে না, কিন্তু একই সাথে তাদের দেখবেন অলমোস্ট 300টা আসনের মতো জায়গাতে তাদের আবার ব্যক্তিগত আসন ভিত্তিক প্রার্থী 1 বছর আগে ঘোষণা করে দিয়েছে। মানে আপনি যদি পিআর পদ্ধতি চান, একই সাথে আপনি আসন ভিত্তিক ব্যক্তিগত প্রার্থী কিভাবে দেন? না, তালিকা নিয়ে কিন্তু তারা ইতিপূর্বে জানিয়েছে যে তারা তালিকা প্রকাশ করতে পারবে। তাহলে আমি আগে এই জি আপনি বলেন প্লিজ। পিআর হলে প্রার্থী দেওয়া যাবে না, বিষয়টা তো এমন না। প্রত্যেকটা পিআর যদি হয়, প্রত্যেকটা দলকে 300 আসনের জন্য প্রার্থী 300 আসনের জন্য আপনি তাহলে একটা ব্যাপার মিস করে গেছেন। আমি কি বলেছি, আসন ভিত্তিক ব্যক্তিগত প্রার্থী ঘোষণা করেছেন, তারা গিয়ে প্রচার চালাচ্ছে যে অমুক আসনে অমুক ভাইকে ভোট দিয়ে জেতান।
পিআর পদ্ধতি হইলে আপনি একটা লিস্ট আগে থেকে দিতে পারেন, কিন্তু অমুক আসনে অমুক ভাইকে ভোট দিতে হবে এটা আপনি করতে পারেন না। না না বলেন, আপনি কি আমার সাথে দ্বিমত পোষণ করছেন? অবশ্যই দ্বিমত। আমি আপনি জি, শেষ আপনি করেন, বলেন, তাহলে আপনি শেষ বলেন। না, করেন, না, তারপর আমি আপনি বলবো। এখনই বলেন প্লিজ। আমি তো দেখুন, বললাম পিআর দেখুন, পদ্ধতি হলো আসন ভিত্তিক, দেখুন, আপনি ওই আসনে ওই দেখুন, প্রার্থীকে ভোট একটি দিতে হবে, এটা রাজনৈতিক করতে দল, পারেন। একটি রাজনৈতিক দল, আমার একটু আমি প্রশ্ন- শেষ করি, জি, আপনার প্রশ্নের উত্তর জি, দিচ্ছি। বলেন। একটি রাজনৈতিক দল সেই আসনে যাকে তার ওই তালিকায় রাখবে জি। তাকে গণমানুষের কাছে পরিচিত করার তার নৈতিক দায়িত্ব, গণমানুষের সাথে তার যে সম্পর্কটাকে বিল্ড আপ করা তার নৈতিক দায়িত্ব, এবং সংগঠনকে গোছানো এই সংগঠনের একটা দায়িত্ব। আমরা বলেছি আমরা তালিকা জমা দিব নির্বাচন কমিশনে যদি পিআর হয়, এবং সেই আসনে কাকে দিব সেই জনগণ যেন জানে যে আমার জন্য এই প্রার্থীর নাম জমা দেওয়া হয়েছে। তো এইটা যারা পিআর চাইছে এর সাথে কোনো প্রকার না, মানে না, 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 দ্বৈত না, মানে না, না, সম্পর্ক বিরোধী আছে। না। জি। আপনার প্রপোজিশনটা পারফেক্টলি ফাইন। আপনি প্রার্থীতা ঘোষণা করতে পারেন যে ইলেকশন কমিশনে আমরা 300 জন প্রার্থীর নাম জমা দিয়ে দিয়েছি, তাদের ভেতর থেকে যত % ভোট পাবো ওইটার অনুপাতে লেটস আপনি যদি 20% ভোট পান, 20 × 3 60 জন এই জায়গা থেকে এমপি হবে। বাট আপনি কি এটা করছেন নাকি আপনি প্রত্যেকটা আসনে আপনি দেখিয়ে দিচ্ছেন ঢাকা 1-এ অমুক, ঢাকা 2-এ তমুক, ঢাকা 3-এ তমুক, এবং ওই ব্যক্তির পক্ষে যখন প্রচারণাটা চলছে আমার এইটা মনে হয়- পিআর পদ্ধতিটা আপনি যে কারণে চাচ্ছেন, না, আর না, আপনার প্রচারণার মাঠ আমার যেটা মনে হয় এটা টোটালি বিপরীতমুখী হয়ে আমার যাচ্ছে। মনে হয় যে আমার কথাটা আপনি- আপনাকে বুঝাতে পারি নাই। না, সেটা না, হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখেন, বোঝাতে দেখেন, পেরেছেন। ঢাকার 14টা আসন আছে। জি, 14টা আসন আছে। ঢাকার আসন আর একটু বেশি আছে, ধরে নিলাম আমি ধরে 14টা। নেন, আমি 14টা আসন আছে। জি, এই 14টা আছে। 14টা আসনে জি। আমি তো একটা তালিকা করব। জি, তালিকা তৈরি করবেন। এটা আমি ঘরে বসে ওহিনাজিলের মাধ্যমে করব না। জি, করবেন আমি না। আমার তৃণমূলের সংগঠনের থেকে করে মানে তাদের সমর্থন নিয়ে আমি একজনকে নির্বাচন করলাম যে একে আমরা তালিকায় জমা দিব, জি। এবং এই ব্যক্তির সাথে আমার ওই এলাকার যে জনগণ আছে তার জি। জনগণের সাথে সম্পৃক্ততা তারা বৃদ্ধি করব। দলের পক্ষে ভোট চাইতে পারে, ওই ব্যক্তির নামে ভোট চায় কি চায় না? তারা একই সাথে তারা দেখবে যে এই আমি শেষ করি, জি। এই হাত পাখা যে প্রার্থীকে নির্বাচন করেছে আমার ইয়ার জন্য এখানে সিরিয়ালে, জি। আবার বিএনপি যাকে নির্বাচন করেছে, জি। দুইজনের মধ্যে আমি তো হাত পাখার প্রতি আমার একটা নৈতিক সমর্থন আছে, কিন্তু যে যে প্রার্থী সে সিলেক্ট করেছে খুবই খারাপ, অতএব তার ভোটটা তো চেঞ্জ হতে পারে। প্রার্থী আপনি যখন পিআর পদ্ধতিতে যাবেন, ইন্ডিভিজুয়াল আসলে আচ্ছা, প্রার্থীকে এই সায়েদ ব্যাপারটা একটু আব্দুল্লাহ, irrelevant। আমরা আমি জবাবটা দিচ্ছি। যেহেতু না, না, আসলে ওনার প্রশ্নটা কিন্তু ভাইয়া জাস্ট যেহেতু 30টা নির্বাচন সেকেন্ড। কমিশনের পিআর পদ্ধতি এখনো এখন না, কিন্তু there is not ওনারা তো এই approved. ব্যাপারটা So মাঠে নিয়ে আমরা আসছে। আমরা আসলে জি, জি। এই ডিবেটে না গিয়ে আমরা একটু জি, নাভিদ আমি নওরোজ আমি আপনার ওইটাই কাছে বলছি, যাই। আমি প্রচারণার জায়গাতে তাহলে যাই। আমরা একটু নাভিদ নওরোজের কাছে না, যাই। আমার কিন্তু শেষ হয়নি। আপনার কাছে আসবো। নাভিদ নওরোজ একটু বলবেন যে আসলে জুলাই পদযাত্রার উঠান বৈঠক ছাড়া নির্বাচনী প্রচারণায় আসলে এনসিপি কোথায় আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা তো নতুন রাজনৈতিক দল, এই বাস্তবতা তো অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এটাকে আমরা এখন কাজে লাগানোর চেষ্টা করছি এই অর্থে যে আমাদের এখন সংগঠনটাকে আসলে গুছাতে হবে। দেখেন, আপনি বলছেন যে বিএনপিকে হয়তো নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে না, বাট বিএনপি তো সবখানে আসলে বাংলাদেশে এক্সিস্ট করে, কারণ তাদের একেবারে ইউনিট লেভেল পর্যন্ত কমিটিগুলো আছে। তা আমরা আসলে এখন সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এখন মনোযোগ দিচ্ছি, এবং আমাদের উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের একদম রুট লেভেলে আমরা ছোট ছোট বৈঠক করছি, এবং আমরা মানুষের দ্বারা দ্বারা যাচ্ছি। এক হচ্ছে যে আমাদের ভাই বাজেট অনেক কম, সো আমাদের বড় বড় সভা সমাবেশ করে প্রার্থীকে পরিচয় করে দিব, ওই স্টেজ এখনো আমাদের আসে নাই। এবং প্রার্থী আপনাদের সংগঠন যখন crowdfunding শক্তিশালী এর হবে, আসলে কি অবস্থা? ক্রাউড ফান্ডিং তো চলছে, যেহেতু এটা আমাদের অনলাইনে একটা শোনা পোর্টাল যাচ্ছে খোলা আছে। মানে এখন পর্যন্ত আপনাদের যে ফান্ডিং হয়েছে সেখানে 61 লাখ টাকার মতো এসেছে। আমি সত্য মিথ্যা যাচাই করার জন্য আপনাকে জিজ্ঞেস করছি, আসলে কি না, ওইটা তো ওপেনই আছে ভাই, ওইটা মানে আমাদের কিছুদিন পর পর এটা প্রকাশ করা হয়, এবং হ্যাঁ আপনি মানে আমি এক্সাক্ট অ্যামাউন্টটা আমারও মাথায় নেই সত্যি কথা বলতে, বাট হ্যাঁ এরকম কিছু অ্যামাউন্টই এসেছে। কিন্তু এটা ছাড়াও তো আমাদের মানে আমরা যখন এলাকা ভিত্তিক কাজ করতে যাচ্ছি, তো বাংলাদেশের মানুষ অনেকেই তো এখন অনলাইনে আসলে অভ্যস্ত না, আমাদের ক্রাউডফান্ডিং পুরোটাই তো এখন পর্যন্ত অনলাইন বেসড। সো আমার এলাকায় দেখা যাচ্ছে যে আমরা একটা জায়গায় বৈঠক করবো, আমাদেরকে মানুষজন খুশি হয়ে 5,000 10,000 টাকা কিন্তু দিচ্ছে, এবং ওটাও ক্রাউড ফান্ডিং এর মধ্যেই পড়ছে, যেহেতু সাধারণ মানুষ খুশি হয়ে দিচ্ছে। তো মূলত কথাটা হচ্ছে যে আমরা আগে সংগঠনটাকে শক্তিশালী করছি, সংগঠন শক্তিশালী হলে সেই সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা ওই আসনে যাকেই ইনশাল্লাহ প্রার্থী হিসেবে ঘোষণা করব, তিনি একটি শক্তিশালী মাঠ আশা করি পেয়ে যাবেন। জি, ধন্যবাদ। সাহেব থেকে তারেক, প্রায় 4 কোটি জেনজি ভোটার আছে। এই জেনজি ভোটারকে আকৃষ্ট করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কি করছে? তারা কি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আকৃষ্ট হবে বলে আপনি মনে করেন? নিশ্চয়ই, কারণ জেনজি পরিবর্তন চায়, জেনজি দিন বদল চায়। যে দিন আমরা দেখে এসেছি এই দিনের বদল চায়। যারা পুরাতন দিন আমাদেরকে উপহার দিয়েছে, যা নতুন দিনের স্বপ্ন যারা দেখাতে না পারবে, জেনজি তাদেরকে গ্রহণ করবে না। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে সারা পৃথিবীর একটা ট্রেন্ড লক্ষ্য করেন, জেনজি এখন ইসলামকে জীবনাদর্শ হিসেবে গ্রহণ করার জন্য যেভাবে অগ্রসর হচ্ছে, এটা আমরা আশাবাদী যে শুধু বাংলাদেশ নয়,
সারা বিশ্বব্যাপী ইসলাম হবে বিজয়ী শক্তি এবং ইসলামী আদর্শ মানুষকে অনুপ্রাণিত করছে। কি করছে আপনাদের কার্যক্রমটা কি আমরা আসলে? শেষ করি। আমাদের কার্যক্রম হচ্ছে আমরা আমাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত, একেবারে ওয়ার্ড, একেবারে ইউনিট পর্যন্ত আমাদের শাখা বিস্তার বহু আগে আমরা করেছি এবং সেই কার্যক্রম চলছে। আমাদের শক্তির জায়গা 4টি। আমাদের 1 নাম্বার, আমরা যে ফিলোসফি, যে আদর্শ, এটাকে আমরা পিওর আদর্শ মনে করি এবং শ্রেষ্ঠ আদর্শ মনে করি। আমাদের লিডার, আমাদের নেতাকে আমরা এক আস্থাভাজন নেতা মনে করি এবং তিনি কোনো লোভ লালসার কাছে কখনো পরাস্ত হননি। তৃতীয় নাম্বার, আমাদের যে ঐক্য, সাংগঠনিক যে ঐক্য, এটা অভূতপূর্ব এবং নেতার প্রতি আনুগত্য অভূতপূর্ব। আমাদের এই ঐক্য একেবারে জমাট ঐক্য। 4র্থ নাম্বার, আমরা আশা করছি মানুষ এবার পরিবর্তন চায়, মানুষ এবার নতুন এক দিন দেখতে চায়। সেজন্যই জেনজি বলুন, মহিলা ভোটার বলুন এবং সাধারণ মানুষ বলুন, সকলের ভোট ইসলামী আন্দোলন তথা হাত পাখার দিকে আসবে বলে আমরা বিশ্বাস করি। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, কিন্তু আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো, মত দ্বিমতের রাজনীতি নিয়ে আমরা অপেক্ষা করব আপনার জন্য। সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আর একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। সরাসরি চলে যেতে চাই আমাদের অতিথিদের কাছে। আমি একটু আপনার কাছে আসবো, সাইদ আব্দুল্লাহ, একটু বলবেন যে আসলে জেনজি প্রজন্ম বিএনপিকে কেন ভোট দিবে? সময় কিন্তু খুব সংক্ষিপ্ত। খুব শর্টে আমি বলছি, জাস্ট আগের প্রশ্নটা যেহেতু আমি উত্তর শেষ করতে পারিনি, আমি একদম শুরুতে খুবই শর্টে উত্তরটা দিয়ে যাচ্ছি। আমার আলোচনার জায়গাটা ছিল অনেক নন ইস্যুকে এইভাবে মার্কেটে নিয়ে এসে আলোচনাটা তুলে দিয়ে নিজেদের রাজনীতি অন্যরা নিজেরা করছে, এইটা বিএনপির অনুধাবন করে তাদের মেইন ইস্যু যেটা ইলেকশনের জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছানো, সেই পৌঁছানোর কাজটা করা উচিত। ওই যে পিআরের মতো নন ইস্যু নিয়ে অনেক বেশি টাইম নষ্ট করা উচিত না। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট কমেন্ট, যেটা আগে করা যায় নাই সময়ের অভাবে। এবার আমি আসি বিএনপিকে কেন ভোট দিবে তরুণ প্রজন্ম। এই প্রশ্ন যদি সরাসরি করেন, আমার কাছে মনে হয় যে অনেকেই এই পলিসিগত টোনটা নিয়ে যেতে পারছে না। এই জায়গায় বিএনপির কিছুটা তৃণমূলে দুর্বলতার জায়গাটা আছে, এটা কাটিয়ে ওঠার দরকার। বিএনপির অফার কি কি করছে তরুণ প্রজন্মকে, সেই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত। যে শিক্ষা ক্ষেত্রে কি কি জনগণকে অফার করছে, একজন কৃষক সে বিএনপির কাছে কি পাবে, স্বাস্থ্য খাতে কি পাবে, আইটি সেক্টরে কি পাবে, বিএনপি তরুণদের বেকারত্বের সমস্যা দূর করার জন্য কি কি করছে, সামনের দিনের অর্থনৈতিক পলিসি কি কি হবে, সামনের দিনের ইকোনমিক পলিসি বিএনপির কি কি হবে, এই পুরো ব্যাপারটা যদি চিন্তা ভাবনা করেন তাহলে দেখবেন যে বিএনপির সোফার একটা সলিড কিন্তু প্ল্যানটা আছে। এই ফ্রেমওয়ার্কটা তাদের নির্বাচনী প্রচারণায় তুলে ধরাটা অত্যন্ত জরুরি। নারীদের জন্য পলিসি কি হবে বিভিন্ন জায়গায়। এখন ধরেন আপনি সমালোচনা করতেছেন, অনেক জায়গায় সমালোচনা করার জায়গা আছে, কিন্তু অনেক দল আছে যাদের ইকোনমিক পলিসি কি রাষ্ট্র চালানোর জন্য জিজ্ঞাসা করবেন, দেখবেন সেই অর্থে উত্তর নাই। সো বিএনপির উচিত হলো এই পলিসি নিয়ে জেনজিকে আশ্বস্ত করা যে এটা করাই হবে, এবং একই সাথে নিজের দলের ইন্টারনাল ডেমোক্রেসিটাকে শক্তিশালী করা, ডিসিপ্লিনারি গ্রাউন্ডকে শক্তিশালী করা, এটা যে করা হবে, এই ব্যাপারটা যদি পৌঁছে দেওয়া যায় অবশ্যই তারা ভোট দেওয়ার জন্য আকৃষ্ট হবে। আপনার কাছে আসি, তরুণ প্রজন্ম ভিত্তিক আসলে আপনাদের দল, কিন্তু শেষমেশ যদি আসলে নতুন সংবিধান আর গণপরিষদ নির্বাচন কোনোটাই যদি আসলে না হয়, তাহলে আপনারা কি করবেন? না, আমরা তো আজকে ঐকমত্য কমিশনেও কিন্তু একমত হয়েছি। ইভেন তো শাপলা প্রতীক না পেলে আপনারা কি করবেন? না, শাপলা প্রতীক না পেলে কি করবো, ওই অপশনেই আমরা আসলে যাচ্ছি না। কারণ এখানে তো এটা তো এরকম না যে ভাই আপনাকে এটা না দিলে কি করবেন, আপনাকে কেন দিবেন না সেটা তো যৌক্তিকভাবে বোঝাতে হবে। আমরা কিন্তু নির্বাচন কমিশনে আমাদের আবেদনের সকল লিগ্যাল গ্রাউন্ড, লজিক্যাল গ্রাউন্ড এগুলো তুলে ধরেছি এবং জনগণের সামনে এটি বারবার করে আমরা উপস্থাপন করছি। সেখানে আমাদেরকে শাপলা প্রতীক না দেওয়ার তো কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি শাপলা প্রতীক আমাদেরকে দেওয়া হবে, এবং যেই আগামী যে নির্বাচনটি হবে সেখানে আমরা অংশগ্রহণ করব, যেখানে একই সাথে গণভোট হবে এবং একই সাথে সংসদ নির্বাচনও হবে, এবং সংসদ হচ্ছে গিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করবে এবং তার মাধ্যমে সংবিধান সংশোধনী আনবে অথবা একটি নতুন সংবিধান প্রণয়ন করবে। ধন্যবাদ। শায়েস্তা খান তারিক, আপনাকে দিয়ে শেষ করব। শেষ প্রশ্ন সেটি হলো যে জামাত ইসলাম তার সকল অঙ্গ সংগঠনকে মাঠে নামিয়ে ফেলেছে এবং আপনাদেরও প্রার্থীদের ব্যাপক প্রচারণার কথা শোনা যাচ্ছে মাঠে। মাঠ পর্যায়ের বাস্তবতা ইসলামী আন্দোলনে আসলে কি? আলহামদুলিল্লাহ, আপনার শেষ প্রশ্নের উত্তরে এতটুকু বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা কোনো সাময়িক লক্ষ্যের জন্য রাজনীতি করে না, যে আমরা শুধু একটা এমপি পেলাম, 10টা এমপি পেলাম বা 100 এমপি পেলাম,
এটা আমাদের মূল টার্গেট না। আমাদের মূল টার্গেট হলো যে এদেশের ভাগ্যাহত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। যেটার স্বপ্ন নিয়ে 1947 হয়েছিল, সফল হয় নাই। যেটার স্বপ্ন নিয়ে 1971 হয়েছিল, সফল হয় নাই। যেটার স্বপ্ন নিয়ে 1991-এর গণ আন্দোলন হয়েছিল, সফল হয় নাই। এখন আমরা কিছুটা শঙ্কা দেখা যাচ্ছে 24-এর গণ অভ্যুত্থানও কি ব্যর্থ হবে? আমরা সেটা ব্যর্থ হতে দিতে চাই না। আমরা চাই এদেশের ভাগ্যাহত মানুষ ইসলামের আলোকিত সৌন্দর্যে তাদের জীবনকে আলোকিত করুক, এই দেশ সমৃদ্ধ হয়ে উঠুক। জি, অনেক অনেক ধন্যবাদ। সবার কাছ থেকে একটু সংক্ষেপে একটা বিষয় একটু জেনে নিতে চাই, সেটি হলো যে এখন পর্যন্ত নানাবিধ মিত্রদের জন্য আসলে বিএনপি কতগুলো আসন ছাড়তে পারে, এক কথায় শুনবো। এটা নিশ্চয়ই এখন পর্যন্ত কনক্রিট ডিসিশন হয়নি, তবে 50টা আসনকে ওপেন রাখার পরিকল্পনা চলছে, যেটা নিয়ে হয়তো বা বিভিন্ন জায়গায় আলোচনা হতে পারে, বাট দিস ইজ নট কনক্লুসিভ। ধন্যবাদ। গণ অধিকার পরিষদ বা অন্য কোনো মধ্যমপন্থী দলের সঙ্গে কি এনসিপি জোটে যাচ্ছে? আলোচনা চলছে, যদি হয়তো শীঘ্রই জানা যাবে। জি, শাফিকুর তারিক, আপনার কাছে একেবারে এক কথায় উত্তর চাইবো, সেটা হলো যে জামায়াত সহ যেসব দলের সঙ্গে আপনারা যুগপৎ আন্দোলনে রয়েছেন, তাদের সঙ্গে কি আপনারা শেষ পর্যন্ত নির্বাচনী জোট করবেন? আল্লাহ ভালো জানেন, আমরা চাই ইসলামের সমস্ত শক্তিগুলো এক জায়গায় থাকুক। আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি এবং আমরা আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের আলোচনার যে বিষয় ছিল সেটি হলো মত দ্বিমতের রাজনীতি। মত প্রকাশ করা যেমন রাজনৈতিক দলগুলো করতে পারেন, দেশের প্রতিটি মানুষ মত প্রকাশ করতে পারেন, এবং একই সঙ্গে দ্বিমত প্রকাশ করার অধিকারও কিন্তু সকল রাজনৈতিক দলের যেমন রয়েছে, ঠিক তেমনি জনগণেরও রয়েছে, এবং জনগণরা তাদের মতামত দিবেন, জনগণরা তাদের দ্বিমত পোষণ করবেন, এবং এর মধ্যে দিয়ে আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যে আমাদের যে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চা সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।